নমস্কার। প্রথমেই নিজের একটা পরিচয় দেওয়া দরকার। মানে মানে আপনারাই বা কে আর আমিই বা কে, মানে আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা কী, এই ধরনের একটা ইয়েতে কী হয়, প্রথমে একটা পরিচয় লাগে। আমি অনেক দিন পরিচয় দিয়েছি এবং লোকে খানিকটা চিনেও ফেলেছে আমাকে। কিন্তু তার আগে আমি ঠিক করেছিলাম যে আমি নিজের পরিচয় কিছুতেই দেবো না। কিন্তু পরিচয় দিলেই একটা মুশকিল হয়। আমার নাম ধাম জ্ঞাতি গোত্র বুদ্ধি বৃত্তি অনুযায়ী মানুষ কোনো না কোনো একটা খাঁচায় আমাকে পুরে দেবে। যেমন ধরা যাক, আমি যদি বলি যে আমি কে, বলি আমি খানজা খাঁ, অমনি আমি রাজা হয়ে গেলাম। আর যদি বলি আমি আতাউল্লাহ, যাচ্ছি ভিক্ষে করতে, হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে আমাকে একটা খাঁচায় পড়ে হবে, ভিখিরির খাঁচা। আর যদি আমি বলি হ্যাঁ যে আমি রানী ভিক্টোরিয়া, সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু রানীর খাঁচায় পড়া হবে। তাই আমি ঠিক করেছিলাম অনেক দিন অবধি যে আমার কোনো পরিচয় দেব না। আমি এমনিই একটা মানুষ, আমি নাটক করি, আমার নাম দেবশঙ্কর হালদার, আমি নাটক করি। এই শব্দটা বললে অনেক সময় কিরকম একটা ভুরু কুচকে লোকে তাকায়ও বটে। কেন নাটকে রয়ে গেলাম? চাকরি বাকরি করলাম না, অন্য কিছু করলাম না, কিন্তু নাটকেই রয়ে গেলাম। অভিনেতা আমার পরিচয় হয়ে দাঁড়ালো। তার কারণ যদি আমি দেখি তাহলে বলবো ওই গিরিশ ঘোষ, মানে আবার নাটকের লোকের কাছেই আশ্রয় নেব। তিনি লিখেছিলেন না, চিরপর আরাধনা সহকারী বারাঙ্গনা, কে কোথায় রাখে তার মান, অনুগ্রহ প্রার্থীজন কে কোথায় পায় দন, রজনীর জাগরণ নিত্য হরে প্রাণ, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি হৃদে স্বাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। এই আশার নেশা একটা মারাত্মক ব্যাপার, এই কাউকে বোঝানো যায় না। এই যখন 20 বছর বয়সে নাটক শুরু করেছি, আমি নান্দিকারে নাটক শুরু করেছিলাম, আপনারা যারা খবর রাখেন জানেন। তখন তো শিক্ষানবিশি, ঢুকেছি সবে দলে, অনেক কসরত করে চান্স পেয়েছি, সেখানে যোগ্যতা অর্জন করেছি যে সেই দলে আমি অভিনয় করব বা থাকব। তা একদম শিক্ষানবিশি অবস্থায় প্রথম কাজ হলো অভিনেতার ওই পাশের দোকান থেকে চা আনা। এসব আপনারা সকলেই জানেন, নানান সংগঠনই হয়। যেন সবচেয়ে নতুন ছেলেটি সে সবচেয়ে অনুগত হবে এবং তাকে চা আনতে হবে। এর মধ্যে দিয়ে একটা অহংকার ভাঙার খেলাও হয়। আমি কোন ঘর থেকে এসেছি, আমার বাপের জমিদারি আছে কি না, বা আমি কত বড় লোক, আমি কত পড়ালেখা শিখেছি, আমি কত ভালো করে উচ্চারণ করতে পারি, আমাকে দেখতে কীরকম সুন্দর, আমার নাক টিকলো, আমার গায়ের রং ফর্সা, এটা সত্ত্বেও এসব কোনো যোগ্যতা না। আসল যোগ্যতা হলো তোমাকে ওইখান থেকে, ওই দোকান থেকে ওই একটা বড় কি বলবো, সেই স্টেনলেস স্টিল চটা ওঠা, তার উপরে অনেকগুলো চায়ের কাপ দিয়ে দেবে, সেইগুলো নিয়ে তোমাকে আসতে হবে। আমাদের নান্দিকারের অফিসটা ছিল বা মহলা কক্ষটা ছিল শামপুকুর থানার পাশে, আর তার থেকে আরেকটু দূরে এই প্রায় 150 মিটার কি 200 মিটার দূরে ওই চায়ের দোকান, মহেন্দ্রদার চায়ের দোকান। আর মাঝখানে অনেকগুলি মেয়েদের স্কুল। তো আমরা যখন ওখানে ট্রেনিং করছি তখন সব ফুটফুটে মেয়েরা, হ্যাঁ, ফুলের মতো মেয়েরা তখন যখন স্কুলে যাচ্ছে, যারা সব ক্লাস 11-11 পড়ে, আর তখন আমার 20 বছর বয়স, আমি তখন ওখান থেকে ওই রকম চা নিয়ে যখন আসছি, আমি অনেক সময় দেখেছি তারা আমাকে চায়ের দোকানের কর্মচারী বা হেল্পার ভেবেইছেন। আমি তাদের বলতে পারিনি, না না আমি অভিনেতা, আমি অভিনয় শুরু করেছি। কিন্তু আমার ওই চা বয়ে আনবার মধ্যে একটা অহংকার ছিল, ভেতরে ভেতরে একটা অস্বস্তি যে হতো না তা না, কিন্তু পরের দিকে একটা অহংকার ছিল। অহংকারটা কি না, আমার উপর এই দায়িত্বটা আমার দল আমাকে দিয়েছে। ফলত আমি ওখান থেকে চা নিয়ে এসে, আমি শুধু না, আমার বয়সী অন্যান্য ছেলেরা, আমরা যে চাটা নিয়ে আসতাম তখন ভাবতাম এই পুরো পাড়ার লোক কিন্তু জানে এ অভিনেতা হবার তালিম নিতে এসেছে। তাই এ বেশ ভালো ঘরের ছেলে, মানে তথাকথিত কোট আনকোট, হ্যাঁ, খেতে পড়তে পাওয়া ঘরের ছেলে, বিদ্যে বুদ্ধি খানিক আছে, এ তৎসত্ত্বেও যে ও চা বয়ে নিয়ে যাচ্ছে, তার মানে একদিন কেউ কেটা হলেও হতে পারে। কিন্তু ওই ডালিম ফুলের মতো মেয়েদের তো এসব বোঝাবার সম্ভাবনা ছিল না, কিন্তু তারা ওই ভাবতো। তখন একটু চোখটা অন্যদিকে তাকিয়ে আমরা ঢুকে পড়তাম ঘরে, তারপর ওই চাগুলো বিতরণ করতাম এবং কী এক অদ্ভুত আশায় ওই রিহার্সাল দেখতাম। অন্যের রিহার্সাল, অন্যে অভিনয় করছেন, এই অন্যের অভিনয় মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অভিনয় করছেন, স্বাতিলেখা সেনগুপ্ত অভিনয় করছেন, হ্যাঁ, ওইগুলো দেখতে দেখতে বোঝবার চেষ্টা করতাম যে এই যে আমি রাস্তা পেরিয়ে চা নিয়ে আনলাম কিসের খোঁজে, কেন এতটা পারলাম, কেনই বা ওটা করলাম। তখন দেখতাম ওরা যখন একটা চরিত্রায়ন করছেন, একটা চরিত্রের নিজেদের সমস্ত কিছু ঢেলে দিচ্ছেন, সে একটা অদ্ভুত প্রক্রিয়া। তখন মনে হতো, আচ্ছা আমি কি পারবো, আমি কি কোনোদিন এরকম করে বলতে পারবো, আমি কি হঠাৎ রাজা ক্রেয়ন হয়ে উঠতে পারবো, আমি কি কোনোদিন আন্তিগণে হয়ে যেতে পারবো। আমি 27 নম্বর জীবনকৃষ্ণ মিত্র রোডের একটা ভাঙা বাড়িতে থাকি, ওখান থেকে বেরিয়ে আমি কি রাজা ক্রেয়ন
অথবা অয়দীপও সাজতে পারবো? কিন্তু ওদের দেখে, ওই চরিত্রায়ন দেখে আমার ভিতরে একটা প্রত্যয় হতো, আশার নেশা, গিরিশ ঘোষের ভাষায়, যে হ্যাঁ আমিও পারবো, আমিও পারবো, আমিও পারবো, আমিও এই ট্র্যাজেডিকে ছুঁতে পারবো, আমিও ওনাদের মতো কাঁদতে পারবো, আমিও হাসতে পারবো, আমিও হই হই করতে পারবো, আমিও আমার এই 5 ফুট 8 ইঞ্চির চেহারাটাকে আমি অনেক লম্বা করতে পারবো, বা প্রয়োজনে বেঁটে করতে পারবো, ছোট করতে পারবো। এখন এর সঙ্গে এই যে চায়ের কথাটা বললাম, এর আপাত দৃষ্টিতে কোনো যোগাযোগ নেই, কিন্তু একটা যোগাযোগ আছে। সেটা হচ্ছে এই যে নিজেকে ভাঙচুর করা, আমার নিজস্ব যে ওই খাঁচা, যে খাঁচা বাইরের লোক আমাকে দিয়েছে, আর আমি নিজেও সযত্নে খাঁচাটিকে লালন করেছি, যে আমি বাবা এরকম সাথে পাছে থাকি না, ঝামেলায় যাই না, সোজা কথা মুখের ওপর মনে হলো বলেই বলে দিলাম, এই অপদার্থতা করি না। এই যে একটা মানুষ, এই মানুষটা ঠিক এর উল্টো আচরণ করতে চায় কিন্তু নিজেকে গুটিয়ে রাখে। কিন্তু এই নাটকের ওই যে নাটমঞ্চ, ওই যে মহলা কক্ষ, ওই যে 30 ফুট বাই 20 ফুটের যে পাটাতন, ওর ভেতরে কিন্তু ওর এই না বলা কথাগুলো, না পারাগুলো, ওর এই জমে থাকা ক্রোধ, বেদনা, আনন্দ, দুঃখ, অভিমান, ভালোবাসা, এগুলো কীরকম হই হই করে বার করে দেওয়া যায়। আর যখন বার করে দেওয়া যায় তখন এক জীবনে, একদিনে 2টি মানুষের জীবনযাপন করা যায়, 2 বা একাধিক। এইটাই বোধহয় একজন অভিনেতার কাছে ওই আশার নেশা, এই শব্দটাই গিরিশ ঘোষ বলতে চেয়েছিলেন আমার ধারণা। এ নেশার একটা অন্যরকম মৌতাত আছে। কীরকম সেই মৌতাত? আমি একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলাম, মায়া মৃদঙ্গ বলে, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। সেখানে এই সংলাপ আমি বলেছি নিজে। ঝাকসু ওস্তাদ বলে একজন ঝুমুর গাইয়ে, আলকাপ গান করেন তিনি ওস্তাদ গাইয়ে। তার সঙ্গে একজন শহুরে শিক্ষক, তিনি বেরিয়ে পড়েছেন, তিনি বাঁশি বাজান, গান করেন, আলকাপ গাইতে পারেন। তিনি বলেছেন যে ঝাকসুকে, যে ওস্তাদ একদিন আমাকে সুযোগ দিন না, আপনাদের সঙ্গে ওই রকম আসরে গিয়ে একটু গাইব। তা ফাইনালি ঝাকসু ওস্তাদ ওকে একটা প্রত্যন্ত অঞ্চলে নিয়ে গিয়ে প্রায় 1000-2 লোকের সামনে আসরে গাইতে দিয়েছে, আর নিজে সাজঘরে, মানে ওই চটের ঘেরা ঘরে বসে আছে। তা ওই মাস্টার যিনি শহুরে মাস্টার, তিনি গেয়েছেন, গান গেয়েছেন, হাততালি পেয়েছেন। তারপরে ফিরে এসে ঝাকসুর পাশে বসে তাকিয়েছেন যখন, ঝাকসু বললেন যে এই যে মাস্টার তুমি যে এই যে গান গাইলে আজকে, কেমন লাগলো? তা মাস্টারমশাই, শহুরের লোক, বলল হ্যাঁ দারুণ, লোকে কি মানে কি বলবো, কীরকম একটা যেন হয়, মানে ভেতরে যেন একটা নেশা লেগে যায়। তখন ঝাকসু ওস্তাদ বললেন, নেশা বলছেন কেন? বলেন মায়া। হ্যাঁ, রেলগাড়িতে তো চেপেছেন মাস্টার, হ্যাঁ, দেখবেন ওই রেলগাড়ি থেকে নেমে যাওয়ার পর, হ্যাঁ, শরীর থেকে দুলুনিটা যায় না, অনেকক্ষণ থেকে যায়। এ হলো সেই রকম। সত্যি অভিনয় সেই রকম একটি বস্তু, শেষ হয়ে যাওয়ার পরেও ওই দুলুনিটা, রেলগাড়ির দুলুনির মতো, সে খালি ভেতরে একটা টানাপোড়েনের একটা শব্দ দিতে থাকে, এই তুমি ছিলে, এই হয়েছিলে, ওইখান থেকে বেরিয়েছো, এই কিন্তু তুমি হতে পারো, আরও কিছু তোমার করার আছে, আরও কিছু তোমার ভাবার আছে, আরও অনেক মানুষের জীবনযাপনের মধ্যে ঢোকার আছে, এবং তারই সঙ্গে অনেকবার অনেক হর্ষধ্বনি, করতালি তুমি পেতে পারো, এবং একই সঙ্গে অনেক ব্যর্থতা, অনেক না পারা, অনেক অবসাদ তোমাকে ঘিরে ঘিরে ধরবে, প্রস্তুত থাকো। আমি এই নাটকের পেছনে না অনেক মজার মজার গল্প থাকে। আমি আমার এক বন্ধুর গল্প বলছি, গল্পটা সমর্থক, ওই জন্যই বলছি। প্রায় গল্পটার মুখোমুখি আমি বহুবার হয়েছি। আমার বন্ধু কৌশিক রায়চৌধুরী প্রেসিডেন্সি কলেজে পড়াতেন, মারা গেছেন এখন, এবং তিনি নাট্যকার, তিনি নাটকের দলে অভিনয়ও করেছেন, অভিনয় কম করেছেন, মূলত লিখেছেন বেশি, এবং নাটকের সংগঠক হিসেবে দারুণ। বহরমপুরের ছেলে, ও যুগাগ্নি বলে একটি নাট্যদলে বহরমপুরে অভিনয় করতো, এবং সাংগঠনিক দিক প্লাস তার সঙ্গে ওই লেখালেখিও করতো। এবং তার সঙ্গে যখন ও এই ফার্স্ট হলো, তখন ও চাকরি শুরু করেনি, কিন্তু একটা চাকরি পেল পার্ট টাইম, যাকে বলে, কৃষ্ণনাথ কলেজ, KN কলেজ বহরমপুরে। তা সেখানে ও পড়াতো, দারুণ পড়াতো, আর সেখানে সব দূর দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসতো। কৌশিক একদিন একটি কল শো বা আমন্ত্রিত অভিনয় করতে গেল যুগাগ্নির সঙ্গে, একটি বাসে সেট টেট তুলে, যেমন আমরা যাই। তা একটি গ্রামে শো ছিল, ম্যারাপ বেঁধে, প্যান্ডেল বেঁধে ভালো স্টেজ করেছে। সেখানে সেই যুগাগ্নি দলের অভিনয় হয়েছে,
অভিনয় শেষ হয়ে গেছে, কিন্তু দর্শকরা অনেকে বাড়িয়ে গেছেন, কিন্তু বাকিরা দাঁড়িয়ে আছেন। এই যে যারা এসছেন বহরমপুর শহর থেকে, কি করে এরপরে দেখি। তো ওরা সবাই দাড়িগোঁফ খুলে তারপরে ওরা বাসে ওই সেটের মালগুলো তুলছে। সেটের স্ট্রাকচার, কাঠ, লোহা, অমুক তমুক। কৌশিকও তুলছে, অনেক ছেলে মেয়ে গোল হয়ে দাঁড়িয়ে দেখছে, যারা একটু আগে নাটক দেখেছে। তো কৌশিকের কথা হচ্ছে যে তার মধ্যে থেকে যখন ও ওই বাসের পিছনে যে সিঁড়ি আছে সেইটা একটা কাঠের বড় স্ট্রাকচার তুলে নেমেছে, বেশ কিছুক্ষণই করছে এটা, তখন ওই পেছন থেকে একটি ছেলে ও স্যার, ও স্যার বলে ডেকেছে। তো কৌশিক ঘুরে তাকিয়েছে। তারপর নাকি ছেলেটার কাছে ও এগিয়ে গেছে, ও কিছু বলতে চায়। তো ছেলেটি নাকি তখন তাকে কৌশিককে বলেছে, মানে কৌশিকের কলেজে ও পড়ে, যে ও স্যার আপনি তো কলেজে ভালোই পড়াচ্ছিলেন, তো এখানে মাল বইছেন কেন, এটা কি বেছে দিচ্ছে নাকি? এই যে সাধারণ মানুষের কাছে এই নাটকের অন্দরের কাজটি ওই বেশি দেওয়ার পাওয়া নয়, কোথাও একটা দরদামে আসে, এটা একটা মানে কি বলবো, একটা অদ্ভুত ব্যাপার। আমাকেই কতবার এই প্রশ্ন শুনতে হয়েছে যে কেন তুমি চাকরি বাকরি করবে না, শুরুতে যখন আমি এই শিক্ষানবিশী ছিলাম, এখন আর এটা কেউ করেন না, কিন্তু কেন তুমি করবে না? তার মানে কি এরা খুব বেশি দিচ্ছে? এখন বেশি কি দিচ্ছে সেটা কোনো দিনই বোঝাতে পারিনি। ওইটি কি আশার নেশা? ওইটি কি এমন একটা জিনিস, এমন একটা মৌতাত, এমন একটা আফিম? আফিম শব্দটা বললে ছোট হয়ে যায়, তবুও বলবো এমন একটা কিছু অমৃত, যা দুষ্প্রাপ্য, যা দুর্মূল্য, যা পয়সা দিয়ে কেনা যায় না। এই অভিনয় খানিকটা ছেড়ে দিয়ে আর খানিকটা টেনে রেখে অদ্ভুতভাবে আমাদের আঁকড়ে রাখে। কবির ভাষায়, আধখানা মুখ বাইরে রেখো, আধখানা মুখ অন্ধকারে, দূর থেকে যেন সবাই তোমায় দেখতে পারে। একটু দূর থেকে, একটু আলো ছায়ায় এই যে অভিনেতা নিজেকে রাখেন, এই শৈলীর মধ্যে যে প্রবেশ করেন, ওইটিকেই আশার নেশা বলেছেন গিরিশ ঘোষ। তার আরও অনেক গল্প আছে, আমরা নিশ্চয়ই সেই সব গল্প অনেক আবার করব। আমি বলি নেশা পেশা কোনো কিছুই না, ওই রেলগাড়ির দুলুনি, যেমনটা বলেছিলেন ঝাকসু ওস্তাদ, একটা দুলুনি চাই, দেদোল দোল দেদোল দোল, মহাসাগরে তুফান তোল।